This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তো ভয় না শামসুরের সব ছিল না ভয় লাগছে বাইরে বেরোয় না strongest possible action we will take. We will not tolerate any kind of violence. রাজ্য পুলিশের ডিজি কড়া বার্তা দিয়েছেন, তবু অশান্তি থামানো যাবে কি? মুর্শিদাবাদের সুতি, শামসেরগঞ্জ, ধুলিয়ান কি সত্যি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে? অনেক প্রশ্ন উঠছে, আর উত্তরের খোঁজেই হাইকোর্টে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিচারপতি সৌমেন সেনের নির্দেশ, এ ধরনের অভিযোগে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। অশান্তি থামাতে অশান্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের। প্যারামিলিটারি ফোর্স এসব ব্যাপারে এক্সপার্ট, তারা শ্রীনগর কাশ্মীরকে ঠান্ডা করেছে। যেখানে রাইটস হয় সেন্ট্রাল গভর্নমেন্টকে চাইলে দিয়ে দেয়। স্টেট পুলিশ এবং প্যারামিলিটারি যৌথভাবে তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের এবং আইপিএসদের সাথে নিয়ে, কমান্ড্যান্টদের সাথে নিয়ে এরিয়া ডমিনেশন করলে পিসটা রেস্টোর হতে পারে। এই কাজটা করার জন্যই আমরা কয়েকদিন ধরে বলছি যে স্টেট পুলিশ ফেল। শান্তি রক্ষায় পুলিশের সঙ্গে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। সাধারণ মানুষ অশান্তিতে জড়াতে চান না। তাহলে এই অশান্তি কিসের? কেন এত অশান্তি? এতে কার লাভ? প্রশ্নগুলো সহজ, আর উত্তরও তো জানা। দেখুন, অশান্তির জল যত বেশি ঘোলা তত বেশি রাজনীতি, আবার যত বেশি রাজনীতি তত বেশি অশান্তি এবং হাওয়া গরম। প্রশ্নটা তুলল সেই রাজনীতি। পুলিশ কি পারল না? পুলিশ কি ব্যর্থ? মারবো যত ইচ্ছে ঢিল মারবার। পশ্চিমবঙ্গের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলবেন ওই দুধেল গাইদেরকে, মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? বিএসএফ কোথায় ভেবে বিএসএফ এর কমান্ড্যান্টকে আরে ঢিল মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে বিএসএফ প্রেম দিয়ে দিয়েছে, 4টে গুলি চালিয়েছে, একজন শুয়ে পড়েছে। এটা বিএসএফ এর ট্রিটমেন্ট, এটা নরেন্দ্র মোদীর ট্রিটমেন্ট। ঢিল মারলে পাটকেল খেতে হবে, পরিষ্কার কথা শুনুন। এইটা তো বিজেপি চাইছে, এটা তো তদন্ত করে দেখা উচিত। আসল তদন্ত হওয়া উচিত যে বিজেপির বকলমা কিছু এজেন্সি ওই এলাকাগুলোতে অপারেট করে এই অশান্তিটা ডেকে আনতে চাইছে কিনা। ঢিল মারলে পাটকেল খেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছি, পুলিশকে নিচে নামান, পুলিশকে অ্যাক্টিভ করুন, র্যাব নামান, লাঠি চালান, গুলি চালান, কাঁদানে গ্যাস চালান, এই সাম্প্রদায়িক হিংসা বন্ধ করুন। শকুনের রাজনীতি তো তারা চাইছেন গন্ডগোল হোক, তাদেরই কোনো এজেন্সি ওই এলাকায় অপারেট করতে গিয়ে তাদের স্পন্সর্ড লোকেদের দিয়ে গন্ডগোল করানোটা শুরু করে লোক খেপাচ্ছে কিনা এটাও তদন্ত করা দরকার। 40% মুসলিম আসামে, পশ্চিমবঙ্গের থেকে বেশি মুসলিম বাস করে অসম নামক প্রদেশে, সেখানে তারা বিরোধ করছে, গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধ করছে। কেউ মানা করেনি আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধ করুন, কিন্তু আজকে যেভাবে মুর্শিদাবাদকে অশান্ত করা হচ্ছে, মুর্শিদাবাদে হিন্দুদের বাড়ি ঘর, মহিলাদের শ্লীলতাহানি, বিডিও অফিস ভাঙচুর। সত্যিকারের প্রোটেস্ট করা উচিত হচ্ছে যেখানে বুলডোজার দিয়ে মুসলিম সম্পত্তি ভেঙে দেওয়া হচ্ছে। যোগীর রাজ্যে সেখানে দেখি প্রোটেস্ট কিরমভাবে হয়। এখানে প্রোটেস্ট করে কি হবে? এখানে তো সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, সবাই মিলে আমরা একসাথে ভালোভাবে থাকি। এখানে কারোর ক্ষতি করে কি লাভ আছে? আমরা যদি শুরু করি তাণ্ডব নৃত্য, শিবের তাণ্ডব নৃত্য কিন্তু শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিচ্ছি, এখনো সময় আছে। পুলিশকে বলুন উপযুক্ত ব্যবস্থা নিতে, গুলি চালাতে হলে গুলি চালান, কাঁদানে গ্যাস চালাতে হলে কাঁদানে গ্যাস চালান, বুলডোজার লাগলে বলবেন, আমরা সাপ্লাই করে দেবো বুলডোজার। আদালতের নির্দেশে মুর্শিদাবাদে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। তার আগেই অবশ্য বিএসএফ পুলিশকে সহযোগিতা করতে নেমেছিল। রাজ্য পুলিশের ডিজিও কড়া বার্তা দিয়েছেন, গুন্ডামি বরদাস্ত নয়।
আমরা যেটা দরকার আছে we will do. There is no this thing. The violence cannot be allowed, but it doesn't mean that we are dealing with enemies. We police যেটা বলা হয় পুলিশ ইজ পাবলিক, পাবলিক ইজ পুলিশ, আমরা কিন্তু এর মানে এটা নেই যারা মিসক্রিয়েন্ট আছে দে আর নট ইনক্লুডেড ইন দ্যাট। We will take, I have told you, strongest possible action we will take. তার মানে যারা আগুন ছড়ানোর চেষ্টা করবে, যারা হাঙ্গামা করেছে এবং করার চেষ্টা করতে পারে তাদের রেয়াত নয়। কিন্তু দেখুন, এটাই যদি প্রথম থেকে রাজ্যের পুলিশ প্রশাসনের মনোভাব হবে, তাহলে যে এত অশান্তি হয়ে গেল সেটা এড়ানো গেল না কেন, সেই প্রশ্নটা তো উঠবেই। কুপিয়ে খুন হয়েছে, মিডিয়ার অনেকে দেখাচ্ছেন গুলিবিদ্ধ তিন নয়, একটা জিহাদি মরেছে পুলিশের গুলিতে, 35টা পুলিশ আহত হয়েছে, মৃৎশিল্পী, তাদেরকে কুপিয়ে খুন করা হয়েছে। ঘিরে চরম বিক্ষোভ এলাকার বাসিন্দাদের মধ্যে। তাদের দাবি, পুলিশকে এতবার ডাকা হয়েছে কিন্তু পুলিশ আসেনি, এলাকায় নিরাপত্তা দেয়নি, এখন দেহ তুলতে এসছে এবং সেই দেহ যাতে না তুলতে দেওয়া হয় তার জন্য এলাকার বাসিন্দারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। এত বোমাবাজি হয়েছে, কিছু আমরা প্রশাসন পুলিশকে ফোন করেছি, তা আমাদের কেউ আসেনি, আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, এমনকি দুজনকে খুন করা হয়েছে বলে অভিযোগ। সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী এই এলাকাগুলোতে ঘুরে মূলত মানুষের মনে সাহস যোগাচ্ছে। Damage which has been done, the government will stand by it. We will stand by the people. We will see right now the idea is we protect property and lives of people. অশান্তির আগুন দাউ দাউ জ্বলছে, সেই আগুন ধরালো কে, এটাই আমাদের প্রশ্ন। ভিড়ের মধ্যে লুকিয়ে ওরা কারা? শাসক দলের এমপি এমএলএরা দল বেঁধে রাস্তায় নামলেন অনেক পরে, আরো আগে নামা উচিত ছিল নাকি? তারাও বলছেন নেপথ্যে বহিরাগতদের হাত। ধুলিয়ানের যারা স্থানীয় বাসিন্দা তারাও সেই একই কথা বলছেন যে বহিরাগতদের হাত। আমাদের প্রশ্ন, পুলিশের নজর এড়িয়ে বহিরাগতরা ওই প্রতিবাদীদের ভিড়ে ঢুকে পড়লো কি করে? মনে তো হচ্ছে না ধুলিয়ানের কোথাকার আছে, আমরা তো চিনি না, তবে আমরা তো কোনোদিন যাই না ওগুলাতে, আরও দেখলাম তো সব মানে কাউকে চিনতে পারছি না। মানে এলাকার কেউ নয় না, এলাকার আমাদের এলাকার এগুলা কেউ নাই। কারা এখানকার স্থানীয়? এখানকার কিছু স্থানীয় আছে, ওরা বাইরে থেকে আগত আছে, বাইরে থেকে এসেছে, বাইরে থেকে আগত আছে, স্থানীয়রা ওনাদেরকে দিচ্ছে আর কি। পরপর ঘটনাক্রম পর্যালোচনা করলে ক্রমাগত কিন্তু পেশাদার দুষ্কৃতীদের যোগাযোগ আরো জোরালো হয়ে উঠছে এবং সেই সঙ্গে সঙ্গে বহিরাগতর একটা তত্ত্ব উঠে আসছে। সেটা স্থানীয় মানুষ থেকে শুরু করে স্থানীয় রাজনীতিবিদরাও কিন্তু সেই ইঙ্গিতটাই দিচ্ছে। কারা করছে কিভাবে বলবো, এখন কাল থেকে তো ঝামেলা চলছে, বোমচার্জ হচ্ছে, এখন বোমচার্জ হচ্ছে, মানে একটা তো আতঙ্কের পরিবেশ। আতঙ্ক তো হয়ে আছে, এখন যতটা পারছি আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি। আমরা যেটা দেখছি যে বিশৃঙ্খলা যারা তৈরি করছে তারা বিভিন্ন এলাকার লোক আছে, রাজ্যের বাইরেরও আছে, বিভিন্ন এলাকার লোক আছে, বিভিন্ন এলাকা থেকে যারা দুষ্কৃতী তারা সেই ভিড়ের মধ্যে ঢুকে এই অশান্তিগুলো তৈরি করছে। কোনো বড় মাথা তারা এখানে সক্রিয়ভাবে একটা গন্ডগোল করে আর কি তাদের নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। বড় মাথা বলতে কোন আছে, কেউ আছে রাজনৈতিক দল, সেটা নিশ্চয়ই বেরোবে আর কি, সেটা আমরা নিশ্চয়ই প্রশাসনের কাছে দাবি রাখবো। ঠিক এই রকম জায়গায় এই শামশেরগঞ্জ, ধুলিয়ান এবং সুতির অবস্থান। তার পশ্চিম দিকে রয়েছে ঝাড়খণ্ড সীমানা, ঝাড়খণ্ড রাজ্য রয়েছে পশ্চিম দিকে, পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ। একটা চিকেন স্টেকের মতো একটা সরু অংশ, এখানে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হিসেবে পরিচিত হয়ে উঠেছে এই এলাকা। একদিকে অস্ত্র পাচারের একটা সুপরিচিত রুট হিসেবে উঠে এসছে এই সুতি, ধুলিয়ান এবং শামশেরগঞ্জ এলাকা। পাশাপাশি এই এলাকা মাদক কারবারের ক্ষেত্রেও কিন্তু কুখ্যাত হয়ে উঠেছে। ऐसा दरवाजा सर पूरा लोग ठेले को लोग तोड़ दिया, वहाँ से ईटा पत्थर फेंका सर, आगे सर गया सर वहाँ तक सर, पूरा दरवाजा हम लोग को पटका सर, बांस उस सब सर लेके सर गया। कौन था हम लोग सर चिंता थोड़ी ना है सर किसी को सर। दुकान में तागिन लगा दिया, एक जला सब कुछ नहीं बचा, दुकान में आगे अब क्या खाएंगे हम लोग।
আমাদের রাজ্য সরকারকে কিভাবে হেয় করা যায়, কিভাবে কালিমালিপ্ত করা যায় তার একটা প্রয়াস তারা করছে আর কি, অর্থাৎ পরিকল্পিতভাবে আর একটা ষড়যন্ত্র করছে আর কি। এবং সাম্প্রতিক অতীতে এই এলাকাতেই কিন্তু আনসারুল্লাহ বাংলা টিম থেকে শুরু করে জেএমবির একাধিক মডিউল যে সক্রিয় ছিল সেই তথ্যও কিন্তু কলকাতা পুলিশের হাতে বিভিন্ন সময় এসছে। তার কারণ এই এলাকাতেই 2018-র যে বোধগয়া বিস্ফোরণ, সেই বিস্ফোরণের পেছনের যারা মাথারা, সেই ধুলিয়ান মডিউল জামাতুল মুজাহিদিন বাংলাদেশে, সেই ধুলিয়ান মডিউল এখানেই তৈরি হয়েছিল এবং এরাই যুক্ত ছিল সেই বিস্ফোরণের সঙ্গে। পিএফআই সিমি আনসারুল বাংলা এদের কন্ট্রোলে চলে গেছে। মুর্শিদাবাদ মালদা অনেক বড় অংশ। মুর্শিদাবাদের এই অশান্তির নেপথ্যে বা পেছনে আসলে কারা? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জঙ্গি সংগঠনের কথা বলছেন। তাহলে সীমান্ত লাগোয়া এলাকায় নজরদারির ফাঁকগুলি কি যত কাণ্ড, আর নজরদারির দায়িত্বে যারা সেই পুলিশ তারা কি ব্যর্থ? যেহেতু বর্ডারিং ডিস্ট্রিক্ট, আমার মনে হয় আনসারুল বাংলা থেকে শুরু করে বাংলাদেশে যে সমস্ত সাম্প্রদায়িক শক্তি হঠাৎ করে ইউরিয়া জল এগুলো পেয়ে জেগে উঠেছে, তারা কিন্তু এর মধ্যে ইন্টারফেয়ার করতে পারে। সেই জন্য আমরা কোর্টে যাচ্ছি, আগামী দিনে আমরা এনআইএ তদন্ত চাইব। এই 43 নম্বর রেলগেটে রীতিমতো তাণ্ডব লীলা চলেছিল, যার ছবি এখনও আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রেলগেট তার যে বিভিন্ন অংশ সেগুলো ভেঙে তুবড়ে ফেলা হয়েছে এবং একাধিক অংশ উপড়েও ফেলা হয়েছে। কিভাবে রিলে রুম ভাঙচুর করা হয়েছে, আর রিলে রুমের ভেতরে প্রাণ ভয় প্রায় 2 ঘন্টা নিজেদেরকে বন্দি করে রেখেছিলেন রেলের কর্মীরা। এর পাত উপড়েছে যারা, তারা তো দেশপ্রেমিক হতে পারে না, তারা দেশ বিরোধী, এবং যারা করেছে তারা আনসারুল বাংলা, সিমি এবং পিএফআই সঙ্গে যুক্ত, এবং উনার অধিকার আছে, রেল এফআইআরও করেছে। সেন্ট্রালের হাতে নানা রকম এজেন্সি আছে যারা গোটা এলাকায় নানা ধরনের কাণ্ড কারখানা অ্যাগ্রোভেট করিয়ে দিতে পারে, সেটা তদন্ত করে দেখা উচিত। একটা জিনিস অদ্ভুতভাবে দেখলাম যে পশ্চিমবঙ্গের পুলিশ জঙ্গিপুর সাব ডিভিশনে তারা কিন্তু চুপচাপ উদাসীন যখন ঘটনা ঘটছে, তারপরে তাদেরকে বিএসএফকে ডাকতে হচ্ছে। বিএসএফ এসে গন্ডগোল থামাতে শামসেরগঞ্জে গুলি চালিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশকে আমার প্রশ্ন যে মশা মারতে কেন কামান দাগা হচ্ছে? কোনোভাবে মানুষের সমস্যা হয় বা জিনিসপত্রের ক্ষতি হয়, যান চলাচলের ক্ষতি হয়, কোন রকম বাস বা কোথাও গাড়ি বা কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ, এগুলো ঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তার উপর আস্থা রাখুন। পুলিশ গুলি চালাচ্ছে না তো, পুলিশ গুলি না চালালে পরে মিটবে না। পুলিশ জানে যে আমাদের গুলি চালালে পরে চাকরি চলে যাবে। পুলিশের উপর গুলি চলছে, পাল্টা পুলিশ গুলি চালাতে পারছে না। ভাবুন, মব, যেটা আনরুলি মব, যারা কোনো মতেই সব রকম মিনিমাম ফোর্স করার পরেও যখন কন্ট্রোলে কোনো মতেই আসছিলেন না, তখন 4 রাউন্ড ফায়ারিং করা হয়। ঠিক আছে, তার মধ্যে 2 জনের আমাদের কাছে খবর আছে, 2 জন ইঞ্জুরি হয়েছে, 2টো ইঞ্জুরির খবর আছে আমাদের কাছে। দেখুন, পরিস্থিতি মুর্শিদাবাদে এতটাই বিগড়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত পুলিশকে গুলি চালাতে হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পরিস্থিতি হাতের বাইরে গেল কি করে? আগাম কোনো খবর পুলিশের কাছে ছিল না। জঙ্গিপুর তো সেদিন একটা চিহ্ন বা লক্ষণ দেখিয়ে দিয়েছিল, সেটা দেখে কি পুলিশ আঁচ করতে পারেনি যে ভবিষ্যতে কি হতে পারে, কোন বিপদ লুকিয়ে আছে? সব প্রশ্নের উত্তরেই শাসকের ঘাড়ে দায় চাপাচ্ছেন বিরোধীরা, আর শাসক দল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। সবার কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কি লিখেছেন? ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না। শান্তি ফেরাতে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ততক্ষণে অবশ্য ধুলিয়ানের পথে শাসক দলের সাংসদ এবং বিধায়করা। অশান্তির আগুনে তখন জ্বলছে ধুলিয়ান। শান্তির বার্তা দিতে পথে শাসক সাংসদ খলিলুর রহমান, সঙ্গে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস ও শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। সেই জন্য সকলের কাছে আমাদের করজোর অনুরোধ, আমরা হাত জোড় করে বলছি, বিশৃঙ্খলাটা আর তৈরি করবেন না। আমরাকে বাঁচতে হবে, আমরাকে থাকতে হবে। আজকে যারা এই কাজটা করতে চাইছে, আমরা কিন্তু প্ররোচনার ফাঁদে পা দিচ্ছি। বিধায়ক সাংসদ বার্তা দিচ্ছেন যাতে কোনো রকম অশান্তি না হয়, কিন্তু অদূরেও কিন্তু এখনো কিন্তু ভিড় জমায়েত রয়েছে। এখনো পর্যন্ত সেই ধুলিয়ান শহর এলাকায় এখনো সেই ভিড় জমায়েত রয়েছে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে সেই ভিড় রয়েছে।
অশান্তির আগুন নেভাতে সতর্ক বার্তা মুখ্যমন্ত্রীরও। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, সব ধর্মের মানুষের কাছে একান্ত আবেদন, দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন, ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না, প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না, দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন। মুখ্যমন্ত্রী শান্তি সম্প্রীতির বার্তা রাখতে বলেন মুর্শিদাবাদের ঘটনায়। কি বক্তব্য রাখতে বলতো? উনার কন্ট্রোলেই নেই। উনার ছাপ্পা মেরে জিতা এমএলএ এমপিরা বাড়ি থেকে পালিয়ে গেছে। পুরো কন্ট্রোল করছে পিএফআই সিমি, আনসারুল বাংলা। সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি, এখানে ধড়াম করে পুলিশ কারোর উপর গুলি চালায় না, বুলডোজার রাজ হয় না, তাই এখানে লাফালাফি বেশি এবং বিজেপির উস্কানিতেই লাফালাফি হচ্ছে। 20%-এর নিচে হিন্দু যে এলাকায় আছে সেই এলাকায় হিন্দুদের সাহস হবে বিজেপি করা? তৃণমূল কংগ্রেস মুসলিম ভোট পোলারাইজেশন করার জন্য এই দাঙ্গা হাঙ্গামা চালাচ্ছে। কারোর ক্ষতি করে আপনি রাস্তায় নামা মানে বিজেপির ভোটকে বাড়ানো। যাদের মারছেন, যাদের দোকান ভাঙা হচ্ছে বা এখন দুই সম্প্রদায় করছে, তো সবাইকেই বলবো, ওদেরও বলবো এদেরও বলবো যে গুন্ডামি রাস্তায় নেমে করবেন। দেখুন, ফিরহাদ হাকিম সাহেবকে বলুন না একবার মুর্শিদাবাদ জেলায় গিয়ে আহ্বান জানাতে, দাওয়াত দিতে ওখানে গিয়ে, যে আপনারা দাঙ্গা বন্ধ করুন। কেন দিচ্ছেন না? দাঙ্গাটা কারা করছে? বিজেপির লোকেরা গেরুয়া ফেটি বেঁধে কি দাঙ্গা করতে নেমেছে? প্রতিবাদের নামে তাণ্ডব, আর সেই অশান্তির দায় একে অন্যের ঘাড়ে চাপাতেই ব্যস্ত রাজনীতি। মুখ্যমন্ত্রী বার্তা দিলেন, আর বিকেলে বার্তা তৃণমূলের নাম্বার 2। কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে, আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। কেউ কেউ চায় বাংলায় যাতে আগুন জ্বলে, কেউ কেউ চায় বাংলার টাকা আটকে দিয়ে বাংলাকে ভাতে মারতে, বাংলাকে পেটে মারতে। বাংলা বিরোধী শাসক দলের নাম্বার 2 নিশানায় কে? অবশ্যই বিজেপি। আর মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্র। সোশ্যাল পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, আইনটি কেন্দ্রীয় সরকার করেছে, আমরা এই আইনকে সমর্থন করি না, এই আইন আমাদের রাজ্যে চালু হবে না। তাহলে দাঙ্গা কিসের? পোস্টে প্রশ্নটা করেছেন মুখ্যমন্ত্রী নিজেই। সেদিন এই কথাটাই মুখ্যমন্ত্রী নিজের মুখে বলেছেন। তাহলে তারপরেও মুর্শিদাবাদে অশান্তি কেন করলো কারা? সম্পদ পোড়াচ্ছে শুধু রাজ্য সরকার যেখানে কঠোর পুরোপুরি সমর্থন দিচ্ছেন তাদের পাশে দাঁড়িয়ে, যে এটা একটা বাজে সিদ্ধান্ত হয়েছে। और माइनॉरिटी लोगों को हम एक बात कहते हैं, देखिए आप लोग को दिल में दुख हुआ है वाका प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा। এই সিদ্ধান্ত আমি মেনে নেব না এবং কার্যকরী করতে দেবো না। সেক্ষেত্রে তাদের এতটা কি বলে অ্যাগ্রেসিভ। যে সরকার সংবিধানের শপথ নিয়েছে, সেই শপথ নিয়ে সে বলছে যে আমরা ওয়াকফ বিল লাগু হতে দেব না পশ্চিমবঙ্গে। তো ওয়াকফ বিল যদি লাগু না হয় তাহলে তো কোনো দাঙ্গা হওয়ারই কথা না। অশান্তি করলে বিজেপির হাত শক্ত হবে, অশান্তি করলে সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে হস্তক্ষেপ করবে, তাতে আপনাদের ক্ষতি হবে। যদি বন্ধ করতে না পারেন তাহলে গদি ছেড়ে দিন। আমরা রাষ্ট্রপতি শাসনের জন্য আমরা সরকারের কাছে, কেন্দ্র সরকারের কাছে আবেদন জানাবো, আপনি গদি ছেড়ে নেমে যান, কেন্দ্র সরকার সামলাবে, রাষ্ট্রপতি শাসন দিয়ে আমরা মুর্শিদাবাদ সামলাবো। সুকান্ত বাবুর এই 355, 356 মনে থাকে না মণিপুরের কথা, মনে থাকে না মণিপুর রাজ্যটার কথা? বছরের পর বছর যখন চলে, মুখ্যমন্ত্রীর বাড়ি অ্যাটাক হয়, মহিলারা ধর্ষিতা হন, পরপর খুন লুটতরাজ চলে, রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস হয়, তখন কোথায় থাকে এই ভারতীয় জনতা পার্টির নেতারা? আমাদের রাজ্যের একটি অংশে এখন যা চলছে তাকে তুলকালাম বললেও কম বলা হয়। শান্তি দ্রুত ফিরুক, এটাই সাধারণ মানুষ চান, এটা আমরাও চাই। তবে এসব গর্মাগর্মির মধ্যেই আজ আর এক উৎসব পালনের বাংলায় হলো হনুমান জয়ন্তী। এর আগে রামনবমীকে ঘিরে কি চলেছিল, কি কম্পিটিশন চলেছিল মনে আছে নিশ্চয়ই আপনাদের। হনুমান জয়ন্তীও দেখলো সেই এক দড়ি টানাটানি। প্রশ্নটা সেই এক, বজরংবলী কার? কোন রঙে রাঙানো এই উৎসব? পুরো দমে ঝাঁপিয়েছে দুপক্ষই।
হনুমান জয়ন্তী পালন করলেন এবং হনুমান বজরংবলীকে পুজো দিলেন রাজ্যের বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। এই যে শিব ঠাকুর মহাদেবের প্রণাম করলাম হনুমান জয়ন্তীতে, আজকে বীর হনুমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করুন, তুমি আমাদের যা সংকট মোচন করো। সকলকে আজকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। রামনবমীর পর হনুমান জয়ন্তী পালন করার উদ্যোগ নিয়েছেন, যেখানে সেদিন আমরা দেখেছিলাম কিছু বাদর জড়ো হয়েছিল যারা বাদরামি মারছিল এবং একটি গাড়ি থেকে জয় শ্রীরামের পতাকা খুলে ফেলেছিল। তাদের পরিষ্কারভাবে বলতে চাই, বাদরামি আর বেশি দিন টিকবে না। এরা মুখে জগৎ মারছে, এদের কোনো মূল্য পশ্চিমবাংলায় নেই। 26শে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাবে, বাদরামি আমরা 5 মিনিটের মধ্যে বন্ধ করে দেবো, বাদরামি সব ছুটিয়ে দেবো। বিজেপি আমাদের যে পরম্পরা, আমাদের ধর্মের প্রতি যে শ্রদ্ধা, এই শ্রদ্ধাটাকে তারা রাজনীতিতে পরিবর্তন করতে চায়। আমরা যদি শুরু করি তাণ্ডব নৃত্য, শিবের তাণ্ডব নৃত্য কিন্তু শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিচ্ছি। বিজেপি ধর্মীয় জিগির তুলেই তারা সেই পথে নিয়ে যাচ্ছে। মমতাকে চ্যালেঞ্জ দিয়ে কোনো লাভ, মমতার জনতার সঙ্গে আছে। এটা তো উত্তর 24 পরগনার ছবি দেখলেন, তৃণমূল ভার্সেস বিজেপি সম্মুখ সমর। ওদিকে নদিয়া, সেখানে ময়দানে কে ছিলেন দেখুন। এই মুহূর্তে রানাঘাটে বিজেপি নেতা দিলীপ ঘোষ, রামনবমী উৎসব ছিল, সেই উৎসবের আজকে শেষ সমাপ্তি দিন। আর সেই সমাপ্তি দিনে তিনি হনুমান জয়ন্তী উপলক্ষে আজকে সেই মিছিলের সমাপ্তি ঘোষণা করছেন এবং যে বর্ণাঢ্য অনুষ্ঠান, সেই বর্ণাঢ্য অনুষ্ঠানে পা মিলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। জেলায় জেলায় যেন প্রতিযোগিতার পরিবেশ, তাই না? ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় উৎসব আর রাজনৈতিক দড়ি টানাটানি দুই আজকাল এক নিঃশ্বাসে উচ্চারণ করতে হচ্ছে আমাদের আপনাদের। এবার একটু উত্তরের দিকে তাকানো যাক। জলপাইগুড়ি, সেখানে তৃণমূলের পার্টি অফিসে এদিন উৎসবের পরিবেশ, বিশাল আয়োজন হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে। আচ্ছা, আপনাদের বলে দিই, এটাই কিন্তু উত্তরবঙ্গের প্রথম তৃণমূলের অফিস বা কার্যালয়। 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই অফিসের উদ্বোধন করেছিলেন। সেই অফিসেই আজ ছিল সাজো সাজো রব। এতদিন দেখা যেত দুর্গাপুজো, কালী পুজো, এই সমস্ত উৎসব অনুষ্ঠানকে ঘিরে এবং পুজোকে ঘিরে জাঁকজমক। তবে হনুমান জয়ন্তীও দেখা যাচ্ছে লিস্টে জুড়ে যাচ্ছে নতুন করে, একেবারে রমরম করে। রাম তো জুড়ে গেছেনই। আর একটা যেটা লক্ষণীয়, দিন দিন শাসক দল তৃণমূলের মাতামাতিও বাড়ছে রাম ভজনায় এবং হনুমানজির ভজনায়। বাংলায় শুভেন্দু বাবুর মতন একজন ভূত যিনি বাস করছেন, তা আমরা জানি যে হনুমান চালিসা পড়লে পরে ভূত দূর হয়ে যায়। তো আমরা এই জন্য হনুমান চালিসা করছি, আজকে পাঠ করালাম যে শুভেন্দু বাবুর মতন ভূতরা পশ্চিমবঙ্গে থাকবে না। লড়াই থামার কোনো লক্ষণ নেই, এটা কিন্তু স্পষ্ট। ধর্মীয় অনুষ্ঠানও ক্ষমতা দেখানোর প্ল্যাটফর্ম বা মঞ্চ। এক্ষেত্রে একটু আলাদা ছবি বীরভূমে, হ্যাঁ কেষ্টভূমে মানে সিউড়িতে একটা পাড়ার ছবি দেখাবো আপনাদের। আর সব জায়গায় যেমন প্রতিযোগিতা দেখা গেছে, এখানে কিন্তু দেখা গেল হাম সাথ সাথ হ্যাঁ, যেন একটা যৌথ পরিবার। তৃণমূল এবং বিজেপি নেতারা, স্থানীয় স্তরের নেতা, খুব বড় মাপের নেতা তারা নন একযোগে, কিন্তু দুটো দল তো আলাদা, এটা তো মানতে হবে। একই মিছিলে তারা পা মেলালেন। এ পাড়ায় তৃণমূল আর বিজেপি ভাই ভাই। আমার 14 নম্বর ওয়ার্ডে 2011 সাল থেকে একটা বজরংবলী পুজো হয়। সব জায়গাতে সবসময় রাজনীতি আনলে হবে না, আমরা সবাই একসঙ্গে। আমার এই দাদারা সবসময়, এরা দিদি ছাড়া কোনো কাজে এগোই না। দিদিকে পাশে পেলে এরা খুব খুশি হয়। আমিও ওদের সঙ্গে থেকে কাজ করতে পারি। কোনো সময় পার্টিগত ব্যাপারে বলতে হয়, যেমনি দেখেন না বারে উকিল্লা ঝগড়া করে, আবার যে বন্ধুত্ব আমাদের সব ঠিক আছে, একই তো ধারায়। উনি হনুমানকে বিশ্বাস করেন, দুর্গাকে বিশ্বাস করেন, কালীকে রামকে বিশ্বাস করেন, ওদের কোনো কিছু ব্যাপার নাই।